সাইফ ভাই, আপনি বেশ কিছু নাম বলছিলেন, যেমন শেখ পারভেজ জীবনের কথা বললেন, স্বাধীন ইসলামের কথা বললেন। এনাদের পারফরমেন্সটা আপনি তো নিজে সামনে থেকে দেখেছেন, কেমন দেখলেন তাদেরকে? শেখ পারভেজ জীবন পাইপলাইনে থাকা আমাদের বেস্ট অফ ব্রেক বোলার, যার 3 ধরনের ভ্যারিয়েশন আছে এবং ভেরি মাচ আন্ডাররেটেড। গত 3-4 বছরে বাংলাদেশের ক্রিকেট সার্কিটে আসা অফ স্পিনারদের মধ্যে বেস্ট অফ স্পিনার। 2 ম্যাচে 5 উইকেট পেয়েছেন, একটা ম্যাচে লাস্টে গিয়ে 3 উইকেট পেয়েছেন, তার মানে 13 উইকেট পেয়েছেন। যদি প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার থাকতো আমরা কমেন্টেটররা তাকেই দিতাম। এটা ডিসাইডটা আমরাই করি কমেন্টেটররা, কিন্তু আনফর্চুনেটলি সিরিজের সেরার কোনো পুরস্কার ছিল না। আর এর আগে এইচপি টিমের সঙ্গে মালয়েশিয়ার খেলা হয়েছে, সেখানেও যদি ম্যান অফ দ্য সিরিজ দেওয়ার পুরস্কার থাকতো তাহলে আমরা মোহাম্মদ রুবেলকে দিতাম, আরও একজন মিস্ট্রি স্পিনার। সো ইটস গুড। আমার কাছে মনে হয় যে শেখ পারভেজ জীবনের কথা আলাদা করে যদি বলি, রুবেলের কথা আলাদা করে বলতে হবে। রুবেল একটা বছর আগেও এদেশের ক্রিকেটিং সার্কিটে ছিলেন না। রুবেলকে আমরা মূলত প্রথম দেখেছিলাম ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগে, তিনি সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন। তখন অনফিল্ডের পর্দায় তাকে নিয়ে একটা ভিডিও করা হয়। পরবর্তী সময় তিনি বাংলাদেশ টিমের নেটে যান, বাংলাদেশ টিমের নেটে বোলিং করেন। তখন অনেক কোচেসদের নজরে এসেছিলেন। আকবর আলী আকবর এনসিএলে রুবেলকে সুযোগ করে দেয়, এনসিএল টি20তে তার দলে, সেখানেও সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন খুব সম্ভবত রুবেল। বাট তারপরও আনফর্চুনেটলি রুবেল বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না। যেদিন প্লেয়ার্স ড্রাফটের লিস্ট প্রকাশ করা হয় ওই দিন প্লেয়ার্স ড্রাফটের লিস্টে রুবেল ছিলেন না। পরের দিন আবার অনফিল্ডের পর্দায় একটা কন্টেন্ট করা হয় যে রুবেল ইফতি তারা নেই। ঠিক তার পরের দিন ম্যাজিক্যালি আবার তারা লিস্টে চলে আসেন। কেন চলে আসেন জানি না, তারা চলে আসেন। After that what Rubel made was history. He took the wicket of Moin Ali to ensure the victory of Rajshahi over Sylhet, and Rajshahi became the champion. And then Rubel Premier League এই বছর আরিস আল ইসলাম হাইয়েস্ট উইকেট টেকার, রুবেল থার্ড হাইয়েস্ট উইকেট টেকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে। এবার এইচপি টিমের কথা যদি বলি, মালয়েশিয়ার সঙ্গে যেখানে খেললো, ইম্প্যাক্ট ওয়াইজ প্রথম ম্যাচে রুবেল 3 ওভার বল করে 6 রান দিয়ে একটা উইকেট নিলেন টি20 ম্যাচে। দ্বিতীয় ম্যাচে রুবেল 4 ওভার বল করে 9 রান দিয়ে একটা উইকেট পেলেন, 2টা উইকেট পেলেন। সো ইফ আমাদের কাছে সুযোগ থাকতো যে ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা দেওয়া, সেটা আমরা রুবেলকেই দিতাম। আর আরও যদি প্লেয়ারদের কথা বলি, আহরার আমিন পিয়ান, বান্না ভাই, জাস্ট কোট মাই ওয়ার্ড, হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সুপারস্টার অফ বাংলাদেশ। আহরার আমিন পিয়ান 19 লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন, বাট দ্যাট টাইম হি ওয়াজ নট দ্যাট গুড। এই সিরিজটাতে পিয়ানকে আমি যেভাবে দেখেছি, ব্যাটিং করছিলেন যেভাবে, মনে হচ্ছিল যে বাঁ হাতে মুশফিকুর রহিম ব্যাটিং করছেন। দ্যাট কাইন্ড অফ অ্যাট্রিবিউট হি হ্যাজ। হাইটটাও সেরকম, 5 ফুট 2-3 ইঞ্চির বেশি হবে না, এবং ভেরি লো সেন্টার অফ গ্র্যাভিটি। বোলার সিলেকশন খুব ভালো, কাকে মারতে হবে কাকে ধরতে হবে, সিঙ্গেল স্ট্রাইক রোটেশন ভালো, ভালো শট খেলতে পারেন। যত ছক্কা মেরেছেন বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের বাইরে সব বল পাঠিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে উই হ্যাভ টু ওয়াচ আউট আহরার আমিন পিয়ান। এই সার্কিটটাতে খুব বেশি পরিচিত ছিলেন না, বাট এই সিরিজের পরে মনে হয় পরিচিত হবেন, এবং এই পরিচিত করার দায়িত্বটা মনে হয় বান্না ভাই আপনার আমাদের। অবশ্যই, কারণ এত বাঞ্চ অফ প্লেয়ার্স, সবার ইনফরমেশন সিলেক্টরদের কাছে ওইরকমভাবে যায় না। বাট প্লেয়ার ক্যাপাবিলিটি, প্লেয়ারদের কোয়ালিটি, ওই ব্যাপারগুলো বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে পিয়ান ডিড আ ভেরি গুড জব। আরেকজনের কথা বলবো, রোহানুদ্দৌলা বর্ষণ। অলমোস্ট অ্যাকশন, বোলিং অ্যাকশনটা এত সুন্দর, ফ্রন্ট অন অ্যাকশন এত সুন্দর, তার গ্যাদার পজিশন এত সুন্দর, তার ডেলিভারি রিমাইন্ডেড মি অফ ভুবনেশ্বর কুমার, এবং ভেরি লো ল্যাটারাল ফ্লেকশন ভুবনেশ্বর কুমারের মতো। ইঞ্জুরিতে পড়ার চান্সটা, ওই স্ট্রেনজনিত ইঞ্জুরিতে পড়ার চান্সটা কম, বাট হি হ্যাজ দ্য র পেস। এবং সাউথ আফ্রিকার মাটিতে আমরা দেখলাম যে গেটিং আ হ্যাট্রিক অ্যান্ড অলসো পিকিং আপ 5 উইকেটস। প্রথম উইকেটটা যখন পেয়েছেন অফ স্ট্যাম্পটা আপরুট হয়ে গিয়ে 3টা ডিগবাজি খেয়েছে। সেকেন্ড উইকেটটা যখন পেয়েছেন লেগ স্ট্যাম্পটা আপরুটেড হয়ে 3টা ডিগবাজি খেয়েছে। থার্ড উইকেটটা যখন পেয়েছেন 2টা স্ট্যাম্প, অফ স্ট্যাম্প এবং লেগ স্ট্যাম্প উপরে আপরুটেড হয়েছে। সো ইট ওয়াজ রিয়েলি গুড টু সি। ওইদিকে ইকবাল হোসেন ইমন আছেন, সো পেস বোলিং ব্যাটারিতে ভালো পেস বোলার আছে। বাট আই এম ভেরি মাচ কনসার্নড অ্যাবাউট দ্য লেফট আর্ম ফাস্ট বোলার্স পাইপলাইন, বিকজ বোথ মারুফ মৃধা অ্যান্ড আরেকজন এবার খেললেন রাহিন, দুজনকেই দেখেছি। আমার কাছে মনে হয় যে স্টিল লং ওয়ে টু গো, এবং
ক্রিকেট বোর্ডের বাঁহাতি পেস বোলারদেরকে সিস্টেমের ভেতর ইনক্লুড করাটা খুব জরুরি, কারণ যেই স্কিলটা শরীফুল বা মুস্তাফিজদের রয়েছে সেই স্কিলটা এখনও মারুফ মৃধাপা রাহিনদের আসে নাই, সেটাকে যত দ্রুত সম্ভব আনা যায় বা সেটাকে যত দ্রুত সম্ভব সর্ট আউট করা যায় সেটা খুব জরুরি হবে। আপনি আরেকজনের কথা বলছিলেন অফ ক্যামেরাতে, আদিব বিন সিদ্দিকী। আদিল বিন সিদ্দিক একটা ম্যাচে খেলেছেন এবং সেই একটা ম্যাচে আদিল বিন সিদ্দিক সেঞ্চুরি করেছেন, 135 করেছেন। ব্যাটিং যখন করছিলেন মনে হচ্ছিল সাব্বির রহমানের ব্যাটিং দেখছি। ফুটওয়ার্ক খুব ভালো, ট্রিগার মুভমেন্ট খুবই প্রমিনেন্ট, ব্যাকফুটে যেতে পারেন খুব ভালো, লেন্থ খুব ভালো পিক করতে পারেন, বড় শট খেলতে পারেন, স্ট্রাইক রোটেশন করতে পারেন। মালয়েশিয়ার এগেনস্টে তাই করেছেন। আর এই মালয়েশিয়ার বোলারটা কিন্তু খুবই ট্রিকি বলতে এত স্লো বল করেন কিছু কিছু বোলার, যেগুলো বল আসলে এই লেভেলে খেলা যায় না, মানে এত স্লো বল করেন। মানে হয় না অনেক সময় একটা কথা আমরা বলি বেশি বাজে বল মারা যায় না, তো ব্যাপারটা সেরকমই যে বেশি বাজে বল মারতে গেলে সমস্যা হয়ে যায়। সো তাদেরকে হ্যান্ডেল করেছেন খুব ভালো মতো। আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ গ্রেট টু সি আন্ডার 23 বয়েজ পারফর্মিং ভেরি ওয়েল, অ্যান্ড অলসো আওয়ার ভেরি ওন অনিক performing at the highest level as an analyst. Beyond Borders এর সেই কোর্সটা ক্রিকেট অ্যানালিস্ট, কংগ্রাচুলেট করছি অনিক ভাইকে, এবং আসলে আমরা আশা করি অনিক ভাই আপনার এই ক্যারিয়ারটা আরো বেশি ফ্লারিশ করুক। ডেফিনেটলি হি ইজ ভেরি মাচ স্টিকড অন টু ইট, এবং সেটাকে তিনি প্যাশনটাকে তিনি ক্যারি করবেন, ক্যারি ফরওয়ার্ড করবেন, সেই প্রত্যাশাই করে।